শুরুতেই বলে রাখি, বাচ্চারা দূরে থাকো। এই গল্পটি ভারতের সেই দূরবর্তী এলাকার বাস্তবতা তুলে ধরে, যেখানে আজও কোটি কোটি নারী সমাজ আর বংশের সম্মানের নামে চুপচাপ কষ্ট সহ্য করে যাচ্ছে। সে মা হোক, মেয়ে হোক কিংবা বউ, সে কোন জাত বা শ্রেণীর তাতে কোনো পার্থক্য হয় না। এই কঠোর আর নিয়মে বাঁধা সমাজের সব নারীর অবস্থায় প্রায় একই রকম। তারা সবাই পুরুষতান্ত্রিক চিন্তার শিকলে বন্দী, যেখানে মিথ্যা সম্মান আর পুরনো কুসংস্কার বাঁচাতে মানবতাকেও লজ্জিত করা হয়। কিন্তু কখনো কখনো এই বন্ধা আর পিছিয়ে পড়া সমাজ থেকে এমন কিছু সাহসী নারীর জন্ম হয়, যারা লোকলজ্জার বোঝা নিজের কাঁধে নিতে অস্বীকার করে। তারা শত বছরের পুরনো শিকল ভেঙে মুক্ত পাখির মতো খোলা আকাশে উড়ে যাওয়ার সাহস জোগাড় করে। গল্পের শুরু হয় গুজরাট আর রাজস্থানের সীমান্তে, যেখানে মরুভূমির মাঝখানে একটা ছোট গ্রাম রয়েছে। এখানে কিশোর নামে এক ব্যক্তি আছে, যে শহরের বড় ব্যবসায়ীদের কাছ থেকে হ্যান্ডিক্রাফটের কাজ এনে মহিলাদের কাজ দেয়। কিশনের এই ছোট্ট ওয়ার্কিং গ্রুপে দুইজন মহিলা কাজ করে, লাজো আর রানী। লাজো আর রানী কখনো স্কুলে যায়নি, তারা লেখাপড়াও জানে না, কিন্তু তাদের মনেও নিজের ইচ্ছা মতো জীবনে বাঁচার একটা চাপা স্বপ্ন আছে। রানীর জীবন সহজ ছিল না। তার 15 বছরের একটা ছেলে আছে, নাম গুলাব। গুলাব তার বাবার মতো ট্রাক চালানো শিখছে। অনেক বছর আগে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় রানীর স্বামীর মৃত্যু হয়। তখন রানীর বয়স মাত্র 16 বা 17 বছর ছিল। এত অল্প বয়সে বিধবা হওয়ার পর পুরো পরিবারের দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। তারপর থেকে আজ পর্যন্ত সে সব কষ্ট সামলে নিজের পরিবারকে ধরে রেখেছে। বাড়িতে তার বৃদ্ধ শাশুড়িও আছে, যিনি এখন খুব অসুস্থ এবং সারা দিন বিছানায় পড়ে থাকেন। এখন যখন তার ছেলে গোলাপ বড় হয়েছে আর কিছু টাকা রোজগার করতে শুরু করেছে, তখন রানীর নতুন চিন্তা শুরু হয়। সে গোলাপের জন্য একটি মেয়ে দেখে রেখেছে। রানীর বিশ্বাস, গোলাপ এখনো বোকা আর খারাপ বন্ধুদের সাথে মিশে ভুল পথে যেতে পারে, কিন্তু তার বিয়ে হয়ে গেলে দায়িত্ব আসবে। তাই হয়তো সে বন্ধুদের সঙ্গে অকারণে ঘুরে বেড়ানো বন্ধ করবে। রানী তার বান্ধবীদের নিয়ে অন্য গ্রামে যায়, যাতে গোলাপের বিয়ের কথা পাকাপাকি করতে পারে। পুরো রাস্তা জুড়ে গোলাপ ফোনে শুধু এইটুকুই জানতে চায় যে মেয়েটি দেখতে কেমন। মেয়েটির নাম জানকী, বয়স প্রায় 14 বছর। এটা স্পষ্টভাবে একটি বাল্যবিবাহ, কিন্তু রানী বা তার সঙ্গে থাকা কোনো মহিলার মনে সামান্য দ্বিধাও নেই। তাদের কাছে এসব একেবারে স্বাভাবিক, কারণ তাদের নিজেদের বিয়েও তো এই বয়সেই হয়েছিল। যে সমাজে তারা বড় হয়েছে, সেখানে প্রশ্ন করতে কখনো শেখানোই হয়নি। 3 লাখ টাকা নগদ দেওয়ার শর্তে রানী জানকীর বিয়ে তার ছেলে গোলাপের সঙ্গে ঠিক করে ফেলে। এই খোলাখুলি লেনদেনকেও ঈশ্বরের নাম নিয়ে সম্পন্ন করা হয়, কারণ সেখানে বিশ্বাস করা হয় জোড়া তো ভগবানই বানান, মানুষ শুধু রীতি পালন করে। রানী যখন নিজের গ্রামে ফিরে আসে, তখন সেখানে একটি পঞ্চায়েত বসে আছে, কারণ একটি মেয়ে তার শ্বশুর বাড়ি থেকে পালিয়ে বাপের বাড়ি ফিরে এসেছে। পঞ্চায়েতে সেই মেয়ের ইচ্ছার কোনো মূল্যই নেই। সবাই মিলে সিদ্ধান্ত দেয় যে তাকে আবার শ্বশুর বাড়িতে পাঠানো হবে, কারণ সমাজের মতে মেয়ের আসল বাড়ি হলো তার শ্বশুর বাড়ি। সেখানে তার সঙ্গে যেমনই ব্যবহার করা হোক না কেন, সে যত অপমান আর অত্যাচারী সহ্য করুক না কেন, এসবকে ঘরের ব্যাপার বলে চেপে দেওয়া হয়। মেয়েটির মা বাবা সব জেনেও তাকে আবার পাঠিয়ে দেয়। সমাজের বদনামের ভয়, সম্পর্কের মিথ্যা সম্মান আর লোকলজ্জার বোঝার সামনে তাদের মেয়ের জীবন ছোট হয়ে যায়। তারা এটাও ভাবে না যে শ্বশুরবাড়ি ফিরে গিয়ে মেয়েটি কেমন থাকবে, কিংবা সে নিজের জীবন শেষ করে দেবে কিনা। এই সমাজে নারীর কষ্টের চেয়ে তার চুপ করে থাকাটা বেশি জরুরি। আমরা দেখি কিশন একসময় শহরে থাকাকালীন উত্তর পূর্ব ভারতের এক শিক্ষিত মেয়েকে বিয়ে করেছিল। গত বছর গঙ্গা নিজেই আত্মহত্যা করে নিয়েছিল। সময় বদলেছে সীমা ভাই, আমাদেরও বদলানো উচিত, না হলে পিছিয়ে পড়ব। কিশন, পঞ্চায়েতের ব্যাপারে মাথা ঘামাস না, ওরা আগেই সমাজের অনেক সম্মান নষ্ট করেছে। বাইরে থেকে মেয়ে এনে এখন মোটরসাইকেলে করে ঘুরে বেড়ায়। আমি আকাশ থেকে পড়িনি, আমি মণিপুরের মেয়ে। আমি প্রতিদিন আমার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বাস স্ট্যান্ডে যাই, এতে লজ্জার কি আছে? বেশি পড়াশোনার দেমাগ দেখিও না। তার এই লাভ ম্যারেজ গ্রামের তথাকথিত সমাজপতিদের চোখে সমাজের সম্মান নষ্ট করে দিয়েছিল। পরিবারের সম্মানের নামে সেই মেয়েটিকে জোর করে ফিরিয়ে পাঠানো হয়। যাওয়ার সময় তার চোখে শুধু পানি ছিল না, ছিল নিজের মানুষ আর নিজের স্বামীর কাছ থেকে পাওয়া বিশ্বাসঘাতকতার গভীর যন্ত্রণা, যা ভাষায় প্রকাশ করা যায় না। সময় বদলায় আর গ্রামে একটি ডান্স কোম্পানি এসে ডেরা ফেলে।
এই কোম্পানি এখানে অনেকদিন থাকবে। এই দলের সবচেয়ে বড় আকর্ষণ হলো বিজলি। সে মঞ্চে উঠলেই পুরো গ্রাম তাকে এক ঝলক দেখার জন্য পাগল হয়ে যায়। তার প্রতিটি নাচে মানুষের হৃদস্পন্দন বেড়ে যায়। কিন্তু খুব কম মানুষ জানে এই বিজলি আসলে রানীর ছোটবেলার বান্ধবী। তাদের বন্ধুত্ব শুরু হয়েছিল তখন যখন তাদের বয়স ছিল মাত্র 14 থেকে 15 বছর। রানীর মনে পড়ে তার স্বামী প্রায়ই বিজলির কাছে যেত। এক রাতে বিজলি নিজেই নেশায় মাতাল রানীর স্বামীকে বাড়ি পৌঁছে দিতে এসেছিল। তখন রানী এতটাই সরল আর বোকা ছিল যে বিজলিকে সে ভালো মানুষ ভেবেছিল। সে বিজলিকে খেতে দিয়েছিল আর সারা রাত গল্প করেছিল। সে বুঝতেই পারেনি তার স্বামী আর বিজলির মধ্যে কেমন সম্পর্ক ছিল। রানীর স্বামীর মৃত্যুর পরও বিজলির আসা যাওয়া বন্ধ হয়নি। প্রতি বছর কোনো না কোনো অজুহাতে সে রানীর সঙ্গে দেখা করতে আসতো। আর সময়ের সঙ্গে সতীনের মতো সেই সম্পর্ক গভীর বন্ধুত্বে বদলে যায়। ডান্স কোম্পানি এখন এই গ্রামেই থাকায় রানী আর লাজো বিজলির তাঁবুতে তাকে দেখতে যায়। সেখানে বিজলি তাদের নিজের জীবনে এমন কিছু গোপন কথা বলে যা সে সবার কাছ থেকে লুকিয়ে রেখেছে। জানিস, সেখানে একটা লোকের সঙ্গে দেখা হয়েছিল। সে আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছিল। সারা রাত যেন চাঁদের ভেতর ঘুরিয়েছে। এখনো শরীর গরম হয়ে আছে। তার ওই লম্বা লম্বা আঙ্গুল এমন এমন জায়গায় ছুঁয়েছিল। বিজলির তাঁবু থেকে ফেরার সময় সন্ধ্যা নেমে আসে। তখনই রানীর ফোন বাজে। এটা একটা ভুল নম্বর। কয়েকদিন ধরে এই নম্বর থেকে প্রায় রানীর কাছে ফোন আসে। ফোনের ওপাশ থেকে কেউ তার সঙ্গে খুব অশ্লীল আর নোংরা কথা বলে। অনেক বছর পর রানী প্রথমবার শুধু একজন বিধবা মা বা বউ নয়, বরং একজন নারী হওয়ার অনুভূতি পায়। অন্যদিকে রানীর বান্ধবী লাজোর জীবন নরকে পরিণত হয়েছে। সে মা হতে পারে না বলে তার স্বামী প্রতিদিন তাকে অপমান করে আর মারধর করে। বন্ধ হওয়ার তকমা আর অকারণ অত্যাচার এখন লাজোর প্রতিদিনের জীবনের অংশ হয়ে গেছে। কিছুদিন পর রানীর ছেলে গুলাবের বিয়ে হয়ে যায়। কিন্তু যখন রানী তার নতুন বউ জোনাকিকে আনতে যায়, তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। জোনাকির চুল এলোমেলোভাবে কাটা এবং খুব ছোট। এই রক্ষণশীল সমাজে যেখানে নারীর লম্বা চুলই তার সৌন্দর্য আর সম্মানের প্রতীক, সেখানে বউয়ের ছোট চুল যেন পুরো পরিবারের লজ্জা। রানী বুঝতে পারে গ্রামের মানুষ যদি জানকীকে এভাবে দেখে তাহলে পরিবারের বাকি সম্মানও শেষ হয়ে যাবে। কিন্তু সে খালি হাতেও ফিরতে পারবে না, কারণ তাতে আরো বেশি বদনাম হবে। অসহায় হয়ে সে জানকীর মাথা পুরো ওড়না দিয়ে ঢেকে তাকে বাসে তুলে নিয়ে আসে। কিন্তু ভাগ্যের ইচ্ছা ছিল অন্য কিছু। বাড়িতে পৌঁছানোর পরে শুরু হয় হাঙ্গামা। গুলাব নিজে মায়ের উপর চিৎকার করে। সে বলে রানী ইচ্ছা করে তার জন্য এমন ত্রুটিপূর্ণ মেয়ে খুঁজে এনেছে যাতে সমাজে তার অপমান হয়। এতেই সমস্যা শেষ হয় না। বিয়ের দিনই গুলাবের দাদির মৃত্যু হয়। গ্রামের লোকেরা বলতে শুরু করে নতুন বউয়ের কাটা চুল আর অশুভ লক্ষণ দেখে বুড়ি শক খেয়ে মারা গেছে। যদিও সত্যি হলো দাদি এতটাই বৃদ্ধ আর দুর্বল ছিলেন যে বিয়ের দৌড়ঝাঁপ আর যাত্রার ক্লান্তি সহ্য করতে পারেননি আর ঘুমের মধ্যেই মারা যান। কিন্তু সমাজ তো শুধু দোষ দেওয়ার একটা অজুহাত চায়। সময়ের সঙ্গে রানী নিজের ছেলে গুলাবের মধ্যে তার মৃত স্বামীর ছায়া দেখতে শুরু করে। বন্ধ ঘর থেকে যখন বউ জানকীর ওপর মারধর আর জোর জবরদস্তির শব্দ আসে, তখন রানীর বুক কেঁপে ওঠে। সে জানে ভেতরে কি হচ্ছে, কারণ সে নিজেও বছরের পর বছর এসব সহ্য করেছে। সে আর সেই চিৎকার শুনতে পায় না। তাই রাতে বাড়ি থেকে বেরিয়ে নিজের বান্ধবী বিজলির তাঁবুতে চলে যায়, যেখানে সে একটু শান্তি পায়। এই দম বন্ধ করা পরিবেশের মধ্যে কিশন আর তার স্ত্রী নভি যেন পরিবর্তনের নতুন হাওয়া। কিশনের এখানে কাজ করার ফলে গ্রামের মহিলারা শুধু রোজগারই করছে না, বরং স্বামীর ওপর তাদের নির্ভরতাও কমছে। কিশনের স্ত্রী নভি তাদের পড়াশোনার গুরুত্ব বোঝাচ্ছে। মহিলারা এখন একটু আধটু ইংরেজিও বলতে শিখছে এবং শহর থেকে বড় বড় অর্ডার আনতেও সাহায্য করছে। কিন্তু গুলাবের মতো পুরুষদের চোখে এই পরিবর্তন একদমই সহ্য হয় না। তাদের চোখে কিশন আর তার স্ত্রী গ্রামের মহিলাদের নষ্ট করে দিচ্ছে। তারা তাদের নিজেদের অবস্থার বাইরে গিয়ে ভাবতে শেখাচ্ছে। গুলাবের বিশ্বাস, যদি মহিলারা বেশি পড়াশোনা করে তাহলে বই তাদের মাথায় চড়ে বসবে আর তারা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। গুলাবের ঘৃণা আর হতাশা এখন পাগলামির সীমা ছাড়িয়ে গেছে। একদিন সে আর তার বখাটে বন্ধুরা কিশনের তৈরি করা হ্যান্ডিক্রাফট জিনিসগুলোর ওপর প্রস্রাব করে এবং সেগুলো পায়ের নিচে পিষে নষ্ট করে দেয়। গুলাবের এতটুকুও ধারণা নেই যে যেসব জিনিস সে নিজের পুরুষত্বের অহংকারে নষ্ট করছে, সেগুলো বানাতে তার নিজের মা আর গ্রামের মহিলাদের রক্ত ঘাম লেগে আছে। সে আসলে নিজের থালাতেই ছিদ্র করছে। একদিন লাজো রানীর বাড়িতে আসে। আজ সে আগের মতো হাসি খুশি নয়, বরং খুবই বিষণ্ণ।
তার স্বামী মদ খেয়ে আজ তাকে পশুর মতো মেরেছে। যদিও মার খাওয়া তার কাছে নতুন কিছু নয়, কিন্তু আজ তার শরীরের কালশিটে আর ক্ষতগুলো বলে দিচ্ছে যে নিষ্ঠুরতার সব সীমা পার হয়ে গেছে। রানী চুপচাপ লাজুর ক্ষতগুলোর ওপর ওষুধ লাগাতে থাকে। রানীর আঙ্গুলের সেই নরম স্পর্শে লাজু এমন আপন অনুভূতি আর শান্তি পায় যা সে নিজের স্বামীর হাতেও কখনোই পায়নি। সেই মুহূর্তে ব্যথা আর অনুভূতির নরম বন্ধনে জড়িয়ে দুজনই আবেগে ভেসে যায়। তারা একে অপরের আরও কাছাকাছি চলে আসছিল। ঠিক তখনই রানীর বউ জানকী সেখানে চলে আসে আর তাদের তাড়াতাড়ি একে অপরের কাছ থেকে সরে যেতে হয়। পরের সকালে গুলাবের কয়েকজন বন্ধু ভয় পেয়ে রানীর কাছে আসে। খবর আসে গুলাব বড় বিপদে পড়েছে। যেখানে সে প্রায় নিজের কামনা মেটাতে যেত সেখানে এবার টাকা না দিয়েই চলে এসেছিল। আগের টাকাও বাকি ছিল, তাই সেখানকার দালাল আর গুন্ডারা তাকে আটকে রেখেছে। একজন মায়ের অসহায়তা দেখুন। যে ছেলে প্রতিদিন তাকে অপমান করে সেই ছেলেকে বাঁচানোর জন্য রানীকে কিশনের কাছে সাহায্য চাইতে যেতে হয়। শুধু তাই নয়, ছেলের প্রাণ বাঁচাতে তাকে নিজের মঙ্গলসূত্র পর্যন্ত বিক্রি করতে হয়। অন্যদিকে বাড়ির বাইরে আরেকটি নীরব প্রেমের গল্প চলছিল। এক ছেলে প্রতিদিন দূরের গ্রাম থেকে সাইকেল চালিয়ে আসে। সে বাড়ির ভেতরে ঢোকে না, শুধু দূর থেকে একবার জানকীকে দেখে আবার ফিরে যায়। মাঝে মাঝে সে চুপি চুপি জানকীর জন্য বইও রেখে যায়। আসলে এই ছেলেটি জানকীর স্কুলের সাথী ছিল। তারা একে অপরকে পছন্দ করত, কিন্তু ছেলেটি গরিব ছিল। জানকীর বাড়ির লোকেরা যে টাকা চেয়েছিল তা সে দিতে পারেনি, তাই তাদের সম্পর্ক হয়নি। এখন আসল সত্যি সামনে আসে যে জানকীর চুল কেন ছোট ছিল। সে ফ্যাশনের জন্য নয়, প্রতিবাদ হিসেবে বিয়ের দিন নিজের চুল নিজেই কেটে ফেলেছিল, যাতে ছেলের বাড়ির লোকেরা তাকে বিয়ে করতে অস্বীকার করে। কিন্তু আফসোস, সমাজের জেদের সামনে তার কোনো প্রতিবাদই কাজে আসেনি। এদিকে রানীর ছেলে গুলাব দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। সে এখন পুরোপুরি পশুর মতো হয়ে গেছে। সে পতিতালয়ে যায়, বাড়ি ফিরে জানকীকে মারধর করে এবং নিজের জীবনের সব সমস্যার জন্য মাকেই দোষ দেয়। রানী ভেবেছিল ছেলের বিয়ে দিলে দায়িত্বের চাপে সে বদলে যাবে, তার নিজের জীবনও একটু সহজ হয়ে যাবে। কিন্তু হয়েছে পুরো উল্টোটা। আজ যখন সে জানকীর অবস্থা দেখে তখন তার ভয় লাগে। জানকীর আজ যেন রানীর গতকাল। মনে হয় জানকীর ভবিষ্যৎও রানীর মতো অন্ধকার আর কান্নায় ভরা হয়ে গেছে। একদিন বিজলি তার মোটর গাড়িতে করে লাজো, রানী আর রানীর বউ জানকীকে নিয়ে গ্রামের বাইরে একটি পুরনো দুর্গের ধ্বংসাবশেষে যায়। গ্রামের 4 দেয়ালের বাইরে খোলা আকাশের নিচে তারা প্রথমবার স্বাধীনতার আসল মানে বুঝতে পারে। রানী আর লাজোর মনে হয় বিজলির জীবন কত সুন্দর। না সমাজের ভয়, না সংসারের শিকল, শুধু পুরো পৃথিবীতে নিশ্চিন্তে ঘুরে বেড়ানো। কথার মাঝে যখন সন্তানের প্রসঙ্গ ওঠে তখন লাজোর কষ্ট বেরিয়ে আসে। সে কাঁদতে কাঁদতে বলে, হয়তো আমি কখনো মা হতে পারবো না, আমি বন্ধা। তখন বিজলি এমন একটা কথা বলে যা শুনে লাজো অবাক হয়ে যায়। বিজলি বলে, এটা জরুরি নয় যে সমস্যা তোর মধ্যেই আছে, হতে পারে তোর স্বামী নপুংসক। লাজো হতবাক হয়ে যায়। সে আজ পর্যন্ত কখনো শোনেনি যে কোনো পুরুষও সন্তান জন্মদানে অক্ষম হতে পারে। তাদের গ্রামে তো সন্তান না হওয়ার সব দোষ শুধু মেয়েদের উপরেই চাপানো হয়। বিজলি বলে তারা চাইলে ডাক্তারের কাছে যেতে পারে, কিন্তু লাজো জানে তার স্বামী আর সমাজ কখনোই সেটা মেনে নেবে না। তখন বিজলি তাকে আরেকটা গোপন পথের কথা বলে। একজন বাবা আছে যে তোকে সন্তান দিতে পারবে। এই ঘোরাঘুরির মধ্যেই বিজলি রানীকে একটি তিক্ত সত্য জানায়। রানী, তোর গুলাব আর ছোট ছেলে নেই। সেদিন রাতে সে টাকার বান্ডিল নিয়ে আমার কাছে এসেছিল। আমি ওকে খুব বকেছি আর বের করে দিয়েছি। জানিস, যখন গুলাব জন্মেছিল তখন আমি সেখানেই ছিলাম। তখন তোর নতুন বিয়ে হয়েছিল, তোর বয়স ছিল 14-15। এটা শুনে রানী লজ্জা আর দুঃখে ভেঙে পড়ে। তার ছেলে এতটা নিচে নেমে গেছে যে সে নিজের মায়ের বান্ধবীকেও খারাপ নজরে দেখে। ছেলেটা এখন পুরোপুরি তার হাতের বাইরে চলে গেছে। সন্ধ্যায় বিজলি যখন নিজের ডেরায় ফিরে আসে তখন তার নিজের দুনিয়াটাই কেঁপে ওঠে। ডান্স কোম্পানির মালিক মিশ্রা একটি নতুন কম বয়সী মেয়েকে কাজে নিয়েছে। এই পেশার এটাই অন্ধকার সত্য। একজনের পর আরেকজন, আরেকজনের পর তৃতীয় জন পুরনো মেয়েদের দুধের মাছির মতো ফেলে দেওয়া হয়। কিন্তু এই অন্ধকারের মধ্যেও একটা আশার আলো আছে। রাজু এই কোম্পানিতেই কাজ করে আর বিজলিকে পাগলের মতো ভালোবাসে। সে বিজলিকে বলে সে তাকে নিয়ে পালিয়ে যেতে চায় এবং নিজের রানী বানিয়ে রাখতে চায়। পরের রাতে বিজলি লুকিয়ে রানী আর লাজোকে নিয়ে সেই বাবার কাছে যায়। পরিকল্পনা অনুসারে লাজো অন্ধকার গুহায় শাড়ি তুলে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। তার মনে ভয় আছে, লজ্জা আছে, কিন্তু বাবা যখন তাকে স্পর্শ করে তখন লাজোর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। কিন্তু
কেন? কারণ আজ পর্যন্ত নিজের স্বামীর সঙ্গে সে শুধু কামনা আর পশুর মতো আচরণই অনুভব করেছে, কিন্তু সেই বাবার স্পর্শ ছিল শান্তি আর সম্মান। বিজলি ঠিকই বলেছিল, সেই বাবা যেন নারীদের জন্য এক রহস্যময় প্রেমিক। সেই রাতে লাজো বুঝতে পারে ভালোবাসা আর কামনার মধ্যে পার্থক্য কি। প্রথমবার তার মনে হয় সে শুধু একটা শরীর নয়, একজন মানুষও। তার কাছে সেই মানুষটা যেন সত্যি কামদেবের রূপ। রানীর কাছে আবার সেই ভুল নম্বর থেকে ফোন আসে, কিন্তু এবার লোকটার গলায় আগের মতো অশ্লীলতা নেই। সে নিজের মনের কথা খুলে বলে, নিজের আসল নাম, আসল বয়স আর গভীর একাকিত্বের কথা জানায়। এর আগের বার রানী রাগ করে সব সত্যি বলে দিয়েছিল, আমি একজন বিধবা, বড় ছেলের মা, আমার বয়সও কম নয়, এরপরও যদি কথা বলতে চাস তাহলে বল। তখন লোকটা ফোন কেটে দিয়েছিল, কিন্তু আজ সব জানার পরও সে ফোন করেছে। সে রানীর সত্যটাকে মেনে নিয়েছে। রানীর নিরস জীবনে এটা যেন এক অদ্ভুত কড়া নাড়া। সে রাতে 3 বান্ধবী গ্রামের এক নির্জন পুকুরে যায়। সেখানে কাপড়ের সঙ্গে সঙ্গে নিজেদের সব লজ্জা আর বাঁধন খুলে তারা মুক্তভাবে পানিতে গোসল করে। সেই কয়েকটা মুহূর্তই ছিল তাদের জীবনের সবচেয়ে শান্তির মুহূর্ত। কিন্তু সকাল হতেই আবার পুরনো শিকল তাদের অপেক্ষা করছিল। গ্রামে ফিরতেই স্বাধীনতার নেশা কেটে যায়। রানীর ছেলে গোলাপ এখনো শহরের পতিতালয়ে নিজের মায়ের কষ্টের টাকা উড়াচ্ছে। লাজুর স্বামী এখনো প্রতিদিন তাকে নিষ্ঠুরভাবে মারছে। বিজলির ডান্স কোম্পানিতেও নতুন মেয়ে এসে ধীরে ধীরে তার জায়গা দখল করছে। একদিন জানকীর পুরনো প্রেমিক আবার আসে। সে দরজায় জানকীর জন্য বই রেখে যাচ্ছিল। তখন রানীর চোখে পড়ে যায়। ছেলেটা রানীকে দেখেই পালিয়ে যায়, কিন্তু রানী দেখে ফেলে কিভাবে জানকী দৌড়ে গিয়ে বইগুলো বুকে জড়িয়ে ধরে। কিছুদিন পরেই সেই ছেলে সাহস করে বাড়ির দরজা পর্যন্ত চলে আসে। সে জানকীকে নিয়ে পালিয়ে যেতে চায়। সে শহরে চাকরি পেয়েছে এবং নতুন জীবন শুরু করতে চায়, কিন্তু রানী মাঝখানে এসে দাঁড়ায়। আমাকে পুলিশে অভিযোগ করতে হবে, কি দেখছিস, এখান থেকে পালা। এদিকে লাজোর জীবনে এক বড় সুখবর আসে। 1 মাস হয়ে গেছে, তার বমি শুরু হয়েছে। সে গর্ভবতী। বাবার আশীর্বাদ কাজ করেছে, কিন্তু 2 মাস পার হয়ে গেলেও এখনো তার স্বামীকে এই সুখবর দিতে পারেনি। সে ঠিক সময়ের অপেক্ষায় আছে, যখন তার স্বামী ভালো মেজাজে থাকবে। আজও সে চেষ্টা করেছিল, কিন্তু উত্তরে তার স্বামী খাবার ছুঁড়ে মারে আর ধাক্কা দিয়ে চলে যায়। সুখবরটা তার গলাতেই আটকে থাকে। রানীর কষ্ট কমছে না। গোলাপের বিয়ের জন্য সে গ্রামের সুদখোরের কাছ থেকে যে 30,000 টাকা ধার নিয়েছিল, তার একটাও কিস্তি গত 3 মাসে দিতে পারেনি। সুদের উপর সুদ বাড়ছে আর ঋণের বোঝা ধীরে ধীরে তাকে গিলে খাচ্ছে। অন্যদিকে বিজলির মনে হচ্ছে সে সত্যিকারের ভালোবাসা পেয়ে গেছে। তার সহকর্মী রাজু প্রতিশ্রুতি দিয়েছে যে সে তাকে এই নরক থেকে দূরে নিয়ে যাবে এবং নিজের রানী বানিয়ে রাখবে। রাতের অন্ধকারে তারা বাস স্ট্যান্ডে দেখা করে। রাজু তাকে নিজের সঙ্গে দিল্লি নিয়ে যেতে চায়। চল পালিয়ে যাই, দিল্লির দিকে চলে যাই। আমি পুরো ব্যবসার দায়িত্ব সামলে নেব, আর তুই আগের মতো রানীর মতোই থাকবি। সত্যি বলছি, আমরা মার্কেটে আগুন লাগিয়ে দেব। বিজলির সেই স্বপ্ন কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে যায়। সে বুঝে যায় রাজু তাকে ভালোবাসে না। সে তাকে এই নরক থেকে বের করতে নয়, বরং দিল্লিতে নিয়ে গিয়ে তার নতুন দালাল হতে চায়। বিজলি ভুল ভেবেছিল যে সে কখনো সংসার করতে পারবে। এখন সে বুঝে গেছে যে কাদায় সে আটকে আছে, সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। এই নোংরা জীবন তাকে শক্ত করে বেঁধে রেখেছে। নবরাত্রি শুরু হতে চলেছে। বাড়িতে আবার নতুন ঝামেলা শুরু হয়। রানী দেখে তার বাক্স থেকে টাকা উধাও। সন্দেহ সরাসরি তার বউ জানকীর উপর যায়। রানী অভিযোগ করে জানকী নিশ্চয়ই সেই টাকা তার প্রেমিককে দিয়েছে, কিন্তু সত্যিটা ছিল অন্য। টাকা জানকী নয়, গোলাপ চুরি করেছিল, যাতে সে পতিতালয়ে গিয়ে নিজের শখ পূরণ করতে পারে। রাতে গোলাপ নেশা করে বাড়ি ফিরে আসে। জানকী যখন তাকে টাকার ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন সে পশুর মতো আচরণ শুরু করে। সে জানকীকে মারতে থাকে। রানী যখন নিজের বৌমাকে বাঁচাতে এগিয়ে যায়, তখন গোলাপ নিজের মাকেও ছাড়ে না। সে গালাগালি করে আর নিজের মায়ের চরিত্র নিয়ে এমন আঘাত করে যা কখনো ভরবে না। এখন বুঝতে পারছি আমার বাবা কেন তোকে ছেড়ে চলে গিয়েছিল। এই কথা বলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। নিজের ছেলের মুখে এই কথা শুনে রানী ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। অন্যদিকে দশেরার ঠিক আগের রাতে বিজলির সঙ্গে সেই ঘটনাটাই ঘটে যার ভয় সে সবসময় পেত। কিছু ছেলে যারা গ্রাহক সেজে এসেছিল, নিজেদের বন্ধুদের নিয়ে মিলে তাকে ধর্ষণ করে। সে নাচের মেয়ে হতে পারে, মানুষের বিনোদনের জন্য কাজ করতে পারে, কিন্তু তারও আত্মসম্মান ছিল। আর সেই আত্মসম্মান আগের রাতেই পুরোপুরি মাটিতে মিশে গেছে। এখন সে আর এই অপমান সহ্য করতে পারছে না। তার সহ্যের সীমা শেষ হয়ে গেছে।
এদিকে রানী একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সে চায় না তার বউ জানকীর ভবিষ্যৎ তার মতো হোক, শ্বাসরুদ্ধকর আর কষ্টে ভরা জীবন। সে জানকীকে এমন একটা ছেলের সঙ্গে বেঁধে রাখতে পারে না যে তাকে একটুও সম্মান করে না। রানী বড় একটা পদক্ষেপ নেয়। গুলাবের বিয়ের জন্য সে যে ঋণ নিয়েছিল তা শোধ করতে সে নিজের বাড়ি আর জমি সুদখোরের কাছে বিক্রি করে দেয়। ঋণ শোধ করার পর যে টাকা বেঁচে আছে তা নিয়ে সে জানকীর প্রেমিকের কাছে যায়। রানী বলে, ওকে স্কুলে ভর্তি করিয়ে দিস, যদি কিছু হয় না বাঁচতে দেব না তোকে, মনে রাখিস এটা তোর জন্য মোবাইল, ফোন করিস। জানকী বলে, আম্মা আপনাকে খুব মনে পড়বে। রানী বলে, তোর নতুন বাড়িতে থাকতে আসবো আমি, সুখে থাকিস জানকী। নিজের নতুন জীবনের শুরু করতে জানকী তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। রানী নিজের সবকিছু হারিয়ে নিজের বৌমাকে মুক্তি দিয়েছে। আজ রাবণ দহনের দিন। বাইরে মন্দিরে প্রতীক পোড়ানোর প্রস্তুতি চলছে। আর এদিকে লাজও ঠিক করে ফেলেছে আজ সে নিজের ভয় শেষ করবে। সে বলে, আমার পেটে সন্তান আসতে কি হয়েছে, তুই তো সবসময় এটাই চাইতিস। তার স্বামী বলে, কার পাপ আমার গলায় চাপাচ্ছিস, এটা আমার সন্তান হতেই পারে না। লাজো বলে, আজ না হোক এই সন্তানকে নিজের বলে মেনে নে, কিন্তু তুই তো কোনোদিন সত্যিকারের পুরুষের মতো আমার পাশে ছিলিই না, সন্তান দিতে পারিসনি, আসলে বন্ধা তুই। ঠিক তখনই সেখানে রানী পৌঁছে যায়। এদিকে লাজো আর রানী আতঙ্কিত অবস্থায় দৌড়ে বিজলির কাছে যায়। বিজলিকে কিছু বুঝিয়ে বলতে হয় না, তাদের অবস্থা দেখে বুঝে যায় এটাই সেই সময়, এখন না হলে আর কখনো নয়। বিজলি নিজের মোটর গাড়ি বের করে আর তিনজন মিলে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। পরিবর্তন কখনো পরিকল্পনা করে আসে না, এভাবেই হঠাৎ করেই আসে। তারা এই পচে যাওয়া সমাজকে তার নিজের অবস্থায় ফেলে রেখে চলে যায়। গ্রাম এখন অনেক পেছনে পড়ে আছে। শেষে তারা এক চৌরাস্তার সামনে দাঁড়িয়ে থাকে। সামনে অনেক রাস্তা, তারা জানে না তাদের গন্তব্য কোথায়, কিন্তু তাদের এই বিশ্বাস আছে যে তাদের মধ্যে এত প্রতিভা আর সাহস আছে, তারা যে কোনো জায়গায় নিজের নতুন পৃথিবী গড়ে নিতে পারবে। বন্ধুরা, শেষে যখন লাজোর অত্যাচারী স্বামী আগুনে পুড়ে মরছিল, তখন রানী আর লাজো তাকে বাঁচায়নি। আপনাদের কি মনে হয় তাদের এই সিদ্ধান্ত কি ঠিক ছিল, নাকি মানবতার খাতিরে তাদের বাঁচানো উচিত ছিল? কমেন্টে অবশ্যই নিজের মতামত জানাবেন। আর এই ধরনের সিনেমার এক্সপ্লানেশন দেখতে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন।